আমি আলী হাসান জুনায়েদ। আজকে আমার দেখা নতুন বাংলাদেশ এবং এই নতুন বাংলাদেশ আসার পেছনে যে জুলাই গণ অভ্যুত্থান তা নিয়ে নিজের কিছু কথা বলতে চাই। এই আশঙ্কা থেকেই আমাদের জায়গা থেকে আমরা পরিচিত শিক্ষার্থীদেরকে বলি যে তারা যেন হল ছেড়ে দেয় এবং তারা তাদের সাথে যারা আছে তাদেরকেও যেন হল ছেড়ে দিতে বলে। একই সাথে সমস্ত শিক্ষার্থীদের মধ্যেও তারা হল ছেড়ে দেওয়ার জন্য তখন মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে, তারা আলাপ করতেছে। হলগুলোতে যারা আছেন, প্রত্যেকটা হলে যে সমস্ত শিক্ষার্থীরা আছেন তারা নিজেদের মধ্যে আলাপ করছেন। আলাপ করে তারা রাতে হল ছাড়েন। সেই হল ছাড়ার মুহূর্তে সাদিক কাইয়ুম বলেন যে ভাই, শিক্ষার্থীদের জন্য থাকার ব্যবস্থা করা যায় কিনা, যেহেতু একেবারেই তাৎক্ষণিক হল ছাড়তে হচ্ছে, কোন একটা ব্যবস্থা করা যায় কিনা। আমরা তখন বিশ্ববিদ্যালয়ের সাবেকদের যে গ্রুপ, সেই গ্রুপে ভাইদের কাছে অনুরোধ করি যে কারো বাসা খালি আছে কিনা, ছাত্রদেরকে থাকার ব্যবস্থা করে দিতে পারবে কিনা। অভূতপূর্ব সাড়া পাই। প্রায় প্রত্যেকে তার নিজের ঘরের দরজা খুলে দিয়েছেন। যার যে সামর্থ্য অনুযায়ী সবাই বলেছেন যে এখানে এতজন থাকতে পারবে, এখানে এতজন থাকতে পারবে, এসে খাওয়া দাওয়া করতে পারবে, কোনো সমস্যা নেই। প্রায় 150 জন শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করা হয় গ্রুপ থেকে। আমরা শুনেছি যে আরো বিভিন্ন মাধ্যমে অনেক শিক্ষার্থী থাকার ব্যবস্থা করা হয়েছে। ওই দিন আসলে প্রত্যেকেই স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন। ততক্ষণে আন্দোলনটা সাধারণ মানুষের মনে গেঁথে গেছে। সবাই এই আন্দোলনে যুক্ত হওয়ার তাগাদা ফিল করছে। শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে, তাদের প্রাণ নাশ করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং এই চাওয়া কেবল কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল না। দীর্ঘ 16 বছর ধরে চলা নির্যাতনের স্মৃতি তখন প্রত্যেকের মাথায়। এরপর হলগুলো ছাড়ার পরে সবার কাছে মনে হচ্ছিল আন্দোলন বুঝি এখানেই শেষ। কি হবে আন্দোলন, এখন কি হবে? আমরা আলাপ করছি অনলাইনে মিটিং এ বসে, কি করতে হবে এখন। গ্রুপের মধ্যে আলাপ করছি কি করা যায়। সাদিক কাইয়ুম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পরিচিত শিক্ষার্থীদের সাথে কথা বলে, আমরা আমাদের জায়গা থেকে কথা বলে চেষ্টা করি এবং 18ই জুলাই স্বতঃস্ফূর্তভাবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা দেশে যে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে তার প্রতিবাদে নেমে পড়ে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়, নৃশংস হামলা চালায় পুলিশ। তা দেখে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসাথে একযোগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাঁচানোর উদ্দেশ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা করে। একটা অভূতপূর্ব ঐক্য তৈরি হয়। সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে বার্তা পৌঁছে যায় যে আন্দোলন থামে নাই, আন্দোলন চলছে, আন্দোলন চলবে। 18ই জুলাই যে অ্যাম্বুলেন্সে করে আহত শিক্ষার্থীদের নেওয়া ছিল, সেই অ্যাম্বুলেন্সে পর্যন্ত গুলি চালানো হয়। পুলিশ নৃশংস হামলা চালায়। সারা দেশ থেকে আহতের খবর আসছে, নিহতের খবর আসছে। তখন আমি এবং রাফি সালমান রিফাত মেডিকেল জোনের, শিবিরের মেডিকেল জোনের আমাদের সমসাময়িককারের সভাপতি ছিলেন ডক্টর মিনহাজ ভাই এবং ডক্টর রেদওয়ান ভাই। ওনাদেরকে কল করি এবং বলি যে ভাই, যারা সৎ ডাক্তার আছেন, ভালো ডাক্তার আছেন, তারা প্রত্যেকে যেন আহতদের চিকিৎসা দেওয়ার জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকেন এবং অ্যাম্বুলেন্সগুলো যেন ওপেন করে দেয়া হয়। পরবর্তীতে আমাদের একটি গ্রুপ খোলা হয় এবং সেই গ্রুপে কোথায় কোন অ্যাম্বুলেন্স, কোন ডাক্তার কিভাবে পাওয়া যাবে, এই তথ্যগুলো শেয়ার করা হয়। সেগুলো আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে টেলিগ্রাম গ্রুপ, সেই গ্রুপগুলোতে পৌঁছানোর ব্যবস্থা করি সাদিক কাইয়ুমদের মাধ্যমে এবং প্রত্যেকটা জায়গায় এই ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। 18 তারিখ রাতে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার আগ মুহূর্তে আমরা
16 তারিখ থেকে যে আলাপ করছিলাম যে এখন কি করা যায়, এখন কি করা যায়, তখন আমরা চিন্তা করছিলাম যে শুধুমাত্র কোটাপথা বাতিলই সমাধান হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। তখনই বিভিন্ন দফা প্রস্তুতের কাজ চলছিল বিভিন্ন জায়গা থেকে। সাদিক কায়ুম কিছু দফা আমাদের সাথে শেয়ার করে, সেই দফাগুলো নিয়ে আমরা পর্যালোচনা করি। পর্যালোচনা করে 9 দফার একটা ড্রাফট তৈরি করা হয়। সেখানে এই যে গালিব ভাই বলেন যে এমনভাবে দফাগুলো দিতে হবে যাতে সরকারকে এই রক্তের যথাযথ মূল্য দিতে হয়। তারই প্রেক্ষিতে হাসিনাকে গণহত্যার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, এই দফা যুক্ত করা হয় প্রথম দফা। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী সহ কিছু অপমন্ত্রী যারা ওই সময়ে শিক্ষার্থীদের উপর হত্যাকাণ্ড গুলি চালানোকে নির্দ্বিধায় সমর্থন করে গেছেন এবং নির্দ্বিধায় নির্দেশ দিয়ে গেছেন, সে সমস্ত মন্ত্রীদের পদত্যাগ চাওয়া হয়। এভাবে করে 9 দফা প্রস্তুত করা হয়। এই ড্রাফট বিভিন্ন জায়গায় আলাপ করা হয়। আলাপ করে 18 তারিখ, ততক্ষণে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। 19 জুলাই কোনো খবর তো নেই, কারোর সাথে আর ইন্টারনেটে অনলাইনে যোগাযোগ করার ব্যবস্থা নেই। আমরা তখন কথা বলতে হচ্ছে অফলাইনে, নর্মাল মোবাইল ফোনে। এবং একই সাথে ইলেকট্রনিক মিডিয়াগুলো তখন পুরোপুরিভাবে ব্ল্যাকআউট করে দেয় আন্দোলনের নিউজ। তারা নিজেদের মতো করে আওয়ামী দালালের ভূমিকা পালন করে আন্দোলনের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থী এবং বাংলাদেশের মানুষের পালসের বিরুদ্ধে দাঁড়িয়ে নিউজ করতে শুরু করে। 19 জুলাই সকালে ফজরের কিছুক্ষণ পরে আমি বের হই। আমার বাসা থেকে বের হয়ে গিয়ে আমি দেখি মানুষজন রাস্তায় দাঁড়িয়ে আছে এবং স্লোগান দিচ্ছে। আমি তখন বুঝতে পারি এই আন্দোলন প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে। এবং 19 জুলাই যখন সাধারণ মানুষজন জড়ো হয়ে গেছেন, অনেক মানুষ প্রতিটি ঘর থেকে মনে হয় সবাই নেমে এসেছেন, স্লোগান চলছে, কেউ ভয় পাচ্ছেন না, পুলিশের গাড়ি ঘুরঘুর করছে। সেখানে আর্মিদের গাড়ি এলো। আমার মনে আছে যে আর্মিদের 7টা গাড়ি এসেছে। সেখানে আমি গেলাম, আর অনেকজন ছিলেন। গিয়ে কথা বলতে শুরু করলাম যে দেখেন, ন্যায্য দাবির আদায়ে রক্ত দিতে হয়েছে আমাদের। যেহেতু আমাদের রক্ত ঝরেছেই, সেহেতু আমরা সবাইও যদি মরে যাই, তারপরও এই দাবি আদায় করা ছাড়া এই আন্দোলনকারীরা কেউ ঘরে ফিরবে না। ওইখানে যিনি মিলিটারির আমাদের সাথে কথা বলেছেন, উনি পজিটিভলি রেসপন্স করেন এবং পরবর্তীতে উনি চলে যান গাড়ি বহন নিয়ে। ওই সময় এভাবেই নানা উত্তেজনার মধ্য দিয়ে চলছিল। সেদিন শুক্রবার, আর এর মধ্যেই আমি ঢাকার বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছিলাম যে কি অবস্থা। বিভিন্ন স্পটে যারা যারা আছেন আমাদের পরিচিত, আমার পরিচিত, অফলাইন ফোনে কল দিয়ে খোঁজ নিচ্ছিলাম যে প্রত্যেকটা স্পটে মিরপুরে কী খবর, সাইনবোর্ডে কী খবর, যাত্রাবাড়িতে কী খবর, রামপুরায় কী খবর, উত্তরায় কী খবর। প্রত্যেকটা স্পটে আমরা খোঁজ নিচ্ছিলাম। আমি ছিলাম চিটাং রোড স্পটে। তো এরপর বিকেলে জুমা পরবর্তী খাওয়া দাওয়া শেষ করে সবাই আবার এসেছে, স্লোগান হচ্ছে, আন্দোলন হচ্ছে। এরই মধ্যে বিকালে চিটাং রোডে মা হাসপাতালের এখান থেকে পুলিশ গুলি করে এবং স্পটেই 2 জন মৃত্যুবরণ করে। এই ঘটনা দেখে সবাই ক্ষুব্ধ হয়ে যান।
যেখান থেকে গুলি করা হয়েছে সেখানে লোকজন ক্ষুব্ধ হয়ে আগুন ধরিয়ে দেয়। তারপর পুলিশের হেলিকপ্টার এসে নির্বিচারে আমাদের উপর গুলি চালায়। একই সময়ে র্যাব পুলিশের গাড়ি থেকেও গুলি চালানো হয়। জাস্ট মোমেন্টের মধ্যে অসংখ্য মানুষ রাস্তায় পড়েছে, প্রায় 20, 25, 30 জন। চিন্তা করা যায় না যে কিভাবে করে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, র্যাব পুলিশের গাড়ি থেকে গুলি করা হচ্ছে। তাদের কাছে আমাদের দেহগুলো মানুষের দেহ নয়, তারা নির্বিচারে গুলি চালাচ্ছে। এই বাস্তবতায় দেখি আমাদের এক ভাইয়ের নাম গফুর ভাই রাস্তার পাশে ড্রেনের স্ল্যাব পড়েছিল, সেই ড্রেনের স্ল্যাবগুলোকে রাস্তায় তুলে এনে রাখছেন। আমি বলছি, ভাই করতেছেন কি? গুলি করতেছে তো হেলিকপ্টার থেকে। বলছে, ভাই এই স্ল্যাবগুলো দিলে তো পুলিশের গাড়িটা রাস্তাটা অতিক্রম করতে পারবে না। বললাম যে ভাই চলেন আগে আপাতত একটা সেফ জায়গায় আশ্রয় নেই, পরে আবার করতে পারবো। তারপর সবাই বিভিন্ন বাসায় গিয়ে আশ্রয় নেই ভূমিপল্লীতে। আমি সহ আমরা কয়েকজন আমার স্কুলের শিক্ষিকার বাসায় আশ্রয় নিই। সেখানে গিয়েও আমরা গুলির আওয়াজ শুনতেছি। অনেক দীর্ঘ সময় ধরে প্রায় 3 ঘন্টা সেখানে গুলিগোলা হয়েছে। আমরা দেখি যে পুলিশ এবং ছাত্রলীগ এসে বাসার দুয়ারে খুঁজতেছে যে আন্দোলনকারী কারা, শিক্ষার্থী কারা আশ্রয় নিয়েছে। আল্লাহ বাঁচিয়েছেন, সে সময় কেউ দরজা খোলেননি। তারই প্রেক্ষিতে আমরা মূলত বেঁচে গেছি। এরপর প্রায় 3 ঘন্টা পরেও দেখি যে সাধারণ মানুষজন আবার নেমে গেছে। কি এমন বিষয়? মানুষ জীবন মৃত্যুর তোয়াক্কা করছে না, প্রত্যেকে যেন পাগল হয়ে গেছে। তখন আমি বুঝতে পেরেছি যে এই আন্দোলনকে থামিয়ে রাখা যাবে না। এরই মধ্যে কারফিউ জারি করা হয়। কারফিউ জারির প্রেক্ষিতে আন্দোলনে একটা স্তিমিত অবস্থা চলে আসা আমরা দেখতে পাই। তখন আন্দোলনগুলো চলছিল বিভিন্ন স্পটে। ইন্টারনেট না থাকে আমরা খোঁজ পাচ্ছিলাম না। বিভিন্ন জায়গায় আমরা নামছিলাম। আমি এই চিটাং রোড থেকে যাত্রাবাড়ি রুটে প্রতিদিন আন্দোলনে নামছি এবং কথা বলছি আন্দোলনের বিভিন্ন স্পটে আমাদের বিভিন্ন পরিচিত ভাইদের সাথে। কোথায় কি অবস্থা, কে কেমন আছেন, কি খোঁজ খবর, সব জায়গা থেকে খোঁজ পাচ্ছি। আন্দোলন চলছে। তখন 9 দফা প্রস্তুতকৃত 9 দফা মিডিয়াগুলোতে পাঠানো হয়। সাদিক কাইয়ুম সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভাইয়েরা, সিবগাতুল্লাহ সহ ভাইয়েরা প্রেস হাউসে গিয়ে পেন ড্রাইভে করে সেই 9 দফার বিজ্ঞপ্তিগুলো পৌঁছে দেন। আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করা হয়। আব্দুল কাদেরের সাথে কথা বলে সেই 9 দফা আব্দুল কাদেরের নামে প্রেরণ করা হয়। প্রত্যেকটি মিডিয়া হাউস 9 দফা সম্পর্কে জানার পরেও আমরা দেখতে পাই ইলেকট্রনিক মিডিয়াগুলো 8 দফার কথা বলছে এবং প্রিন্ট মিডিয়ার মধ্যে মাত্র 2-3টি পত্রিকা বাদে সকল পত্রিকাই 8 দফার কথা বলছে। মানুষের মধ্যে তখন একটা কিউরিয়াসিটি তৈরি হলো, 8 দফা নাকি 9 দফা। কিন্তু অদ্ভুতভাবে মানুষের বিশ্বাস 9 দফার প্রতি ছিল। 9 দফা মানুষের হৃদয়ের কথা হতে পেরেছে। তৎকালীন ইলেকট্রনিক মিডিয়া আন্দোলনকে ঘুরিয়ে দেওয়ার জন্যে 8 দফার কথা বললেও মানুষ এই 8 দফাকে গ্রহণ করে নাই। 21 তারিখে কোর্টে একটা রায় হয়। আমরা অনেকেই হয়তো ভুলে গেছি যে তখন 93% মেধা এবং 7% কোটার কথা বলা হয়।
সাধারণ শিক্ষার্থীরা এই রায়কে প্রত্যাখ্যান করে, কারণ তখন প্রতিটি জায়গায় আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং প্রত্যেক জায়গায় পুলিশ র্যাব নির্বিচারে গুলি চালিয়েছে। 19শে জুলাই একদিনই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় 31 জন শিক্ষার্থী শহীদ হন। 18 এবং 19 জুলাই 2 দিনই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপকভাবে আন্দোলনে নেমেছে। বিভিন্ন জায়গায় মাদ্রাসার শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হন। যাত্রাবাড়ি, উত্তরা সহ বিভিন্ন স্পটে মাদ্রাসা শিক্ষার্থীরা নেমে পড়েন আন্দোলনে, এবং এই আন্দোলন তখন সর্বোপরি আপামর ছাত্র জনতার আন্দোলন। তখন আর ক্যাম্পাসে নেই, আন্দোলন পৌঁছে গেছে যাত্রাবাড়ি, মিরপুর, রামপুরা, বাড্ডা, উত্তরা, মোহাম্মদপুর, নতুন বাজার, সাভার, শাহবাগ, সায়েন্স ল্যাব, ধানমন্ডি সহ বাংলাদেশের বিভিন্ন জেলায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আন্দোলনের কোনো খবর কারো কাছে নেই, ইন্টারনেট নেই, ইলেকট্রনিক মিডিয়া সঠিক তথ্য প্রকাশ করছে না। তারপরেও প্রত্যেকটা মানুষের অন্তর এক জায়গায় এসে মিলিত হয়েছে। 24 তারিখ পর্যন্ত ইন্টারনেট বন্ধ ছিল। আমরা অফলাইনে যোগাযোগ করতাম, তখন আন্দোলনের খোঁজ খবর নিতাম। বিভিন্ন স্পটে আন্দোলন চলছে, হতাহত বাড়ছে, শহীদ হচ্ছেন, আহত হচ্ছেন। ঢাকা মেডিকেলে গিয়ে স্বজনদেরকে বারবার ঘুরতে হয়েছে, যে পরিমাণ হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে শহীদ আহতদের পরিবারকে। তাদের বাসায় বাসায় গিয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকেরা তাদেরকে হুমকি দিয়েছে। সাধারণ শিক্ষার্থীদেরকে, ছাত্রদেরকে, আন্দোলনকারীদেরকে বাসায় বাসায় গিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশের লোকেরা গিয়ে খুঁজেছে। অসংখ্য মামলা হয়েছে, গণগ্রেফতার চলছে। তখন কেউ বাসায় থাকতে পারে না, আমরা বাইরে বাইরে থাকি, লুকিয়ে পালিয়ে বিভিন্ন জায়গায় থাকছে। তারপর আন্দোলন চলছে, প্রত্যেকে রাতে বিভিন্ন জায়গায় থেকে সকালে রাজপথে এসে যুক্ত হচ্ছেন, আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।